সবাইকে শুভেচ্ছা। আজকে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা যেখানে যারা অধ্যয়নরত রয়েছে তাদের সঙ্গে খোলামেলা পরিসরে আলাপ আলোচনা করার জন্য, আমাদের বিষয়গুলো তুলে ধরার জন্য, শিক্ষার্থীদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্যই আহ, এই চ্যানেলটি বেছে নেওয়া, এই সুযোগটি বেছে নেওয়া। কারণ বাংলাদেশে যে বাস্তবতা বিরাজ করছে, আমাদের সরাসরি কথা বলার সুযোগ, স্বাভাবিকভাবে মিছিল, মিটিং, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠিতভাবে কথাগুলো তুলে ধরা, গণতান্ত্রিকভাবে নিজের মতামত তুলে ধরা, সেই বাস্তবতা বিদ্যমান সময়ে না থাকায় আমাদের এই সুযোগটি নিতে হচ্ছে। এবং বাংলাদেশে যে পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে 5 আগস্ট পরবর্তী সময়ে, জবরদখল জবরদখল করে রাষ্ট্র ব্যবস্থা দখল করা, সেই বাস্তবতার আলোকে গণতন্ত্রের বিলুপ্তি, সাংবিধানিক ধারাবাহিকতার বিলুপ্তি, এবং সেটির প্রেক্ষিতে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গৃহীত কর্মসূচি এবং আরো অনেক নানা প্রশ্ন রয়েছে, উদ্বেগ রয়েছে, সংশয় রয়েছে শিক্ষার্থীদের, সে বিষয়গুলো তুলে ধরার জন্যই আমি এই কথাগুলো বলছি। এবং আজকে খোলা মনেই আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। শিক্ষার্থীদের যে অব্যক্ত প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব নিয়ে আসতে চাই। এবং এই প্ল্যাটফর্মটি থেকে আমি সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় হোক, শিক্ষার্থীদের অধিকারের ইস্যু হোক, বাংলাদেশের কোনো প্রাসঙ্গিক আলাপ আলোচিত বিষয় হোক, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আমাদের কথাগুলো এই প্ল্যাটফর্ম থেকে বলার চেষ্টা করব। শুরুতেই যেটি বলা সেটা হচ্ছে যে আমাদের এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের ভূমিকা, বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা, এটি সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা অনেকবারই নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের গৃহীত কর্মসূচি শিক্ষার্থীরা জানে। এর বাইরেও এই 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা কিন্তু আমরা বলার চেষ্টা করেছি। আজকেও সেই প্রেক্ষিত দিয়েই শুরু করব। আপনারা জানেন যে 2018 সালে শেখ হাসিনা সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে একটি ছাত্র আন্দোলন, এবং সেই ছাত্র আন্দোলনের একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো রয়েছে, দাবি দাওয়াগুলো রয়েছে, যৌক্তিক দাবি দাওয়াগুলো রয়েছে, সেগুলো সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাস্তবায়িত করা। এবং সেই সবের কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু সরকার কোটা বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছিল, এবং সেই প্রজ্ঞাপনের প্রেক্ষিতেই কিন্তু বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা রয়েছে, শিক্ষার্থীদের যে প্রত্যাশা রয়েছে, আমাদের যে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার একটি বাস্তবায়ন আমরা দেখেছিলাম শেখ হাসিনা সরকারের মাধ্যমে। পরবর্তীতে এটি আবারও একটি হাইকোর্টের একটি রিটের প্রেক্ষিতে এটি নতুন করে আবার আলোচনায় আসে। প্রথম কথা, বাংলাদেশের সকল তরুণ যারা আমরা জানি যে গণতন্ত্র, সংবিধান, নির্বাহী এবং বিচার বিভাগের পার্থক্য, একটি আধুনিক রাষ্ট্র কিভাবে চলে, আমাদের শিক্ষার্থীরা কিন্তু এটি নিয়ে অনেক বেশি জানে, তারা অনেক বেশি অ্যাডভান্সড, তারা অনেক বেশি তথ্য জানে, তাদের অনেক বিশ্লেষণ সক্ষমতা রয়েছে। এবং নতুন করে যখন এই ইস্যুটি আসলো, হাইকোর্টের যখন এটিকে রিট ইস্যু করা হলো, একটি আইনি বিষয়, এবং সেই আইনি বিষয়ের প্রেক্ষিতে এটি নতুন করে আবার গণপরিষদেও আলাপ আলোচনায় আসলো, আইনি পরিষদে আলাপ আলোচনা আসলো, এবং রাষ্ট্রীয়ভাবেও এটি একটি গুরুত্বপূর্ণ জায়গায় আসলো এই বিষয়টি সমাধানের প্রক্রিয়া নিয়ে। 5ই জুন 2018 সালে সরকার ঘোষিত যে প্রজ্ঞাপন ছিল, সেই প্রজ্ঞাপনকে বাতিল করা হয় 2024 সালের 5ই জুন, যেটি এক ধরনের, আমরা যদি বলি, এক ধরনের বিচারিক অতি সক্রিয়তা আমরা বলবো। কারণ এটি সরকারের একটি পলিসি লেভেলের সিদ্ধান্ত ছিল, 2018 সালের সিদ্ধান্তটি। তো সরকারের পলিসি লেভেলের আলাপ আলোচনায় বিচার বিভাগের কতটুকু কি ধরনের নির্দেশনা দেওয়া উচিত, কতটুকু কিভাবে বলা উচিত, সেটি নিয়ে কিন্তু এটি আইনগতভাবেই কিছু প্রশ্ন রয়েছে। তারপরেও এই 5 জুন 2024 যখন এই রায়টি আসলো, স্বাভাবিকভাবেই এটি কিন্তু শিক্ষার্থীদের জন্য স্বস্তির কোনো কারণ হয়নি। এবং এর প্রেক্ষিতেই আবার কোটা ইস্যু নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল, সংশয় তৈরি হয়েছিল, যেটি আবার কিভাবে আসছে, কিভাবে সমাধানের বিষয়টি তৈরি করা হচ্ছে, সেটি ছিল প্রশ্ন। এবং সরকারের দিক থেকে যে রেসপন্সটি করা হয়েছিল, শেখ হাসিনা সরকার এটির কিন্তু আইনগতভাবে, কারণ সরকারের সিদ্ধান্তই ছিল, সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করা হয়েছে। তো সরকার কিন্তু আইনগতভাবে, স্বাভাবিকভাবেই যখন একটি বিষয় বিচারাধীন থাকে, সে বিষয়ে সরকার কিভাবে হস্তক্ষেপ করবে, কিভাবে এই বিষয়টি সমাধান করবে, সরকার অবশ্যই আইনগত যে নিয়ম কানুন রয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা রয়েছে, প্রকৃষ্ট যে পন্থাটি রয়েছে, সেই আলোকেই সমাধানটি করার চেষ্টা করবে। এবং সেই আলোকেই কিন্তু শেখ হাসিনা সরকার এটি অ্যাড্রেস করার চেষ্টা করেছে আদালতে, যেটা আমরা অনেকবার বলেছি, আবারও আমরা শিক্ষার্থীদের এটি মনে করিয়ে দিতে চাই, সবাইকে মনে করি, সিভিল সোসাইটি,
আমাদের গণমাধ্যম সবাইকে যেটি আমরা মনে করে দিতে চাই যে সরকারই সেটির জন্য আপিল করেছে, সরকার পক্ষের আইনজীবী কিন্তু সেটির জন্য ভূমিকা রাখার চেষ্টা করেছে। তার মানে সরকার এখানে শুরু থেকেই প্রোঅ্যাক্টিভ ভূমিকা পালন করার চেষ্টা করেছে শেখ হাসিনা সরকার, এবং এটির বিষয়ে একটি সমাধান যেন আসে। কারণ এটি তো এই বিষয়টি সরকার তৈরি করেনি, আদালতের মাধ্যমে এই ইস্যুটি এসেছে এবং সরকার এটি সমাধানের জন্য একটি গ্রহণযোগ্য উপায়ের দিকেই গেছে। এর প্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো 1 জুলাই 2024 থেকে বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালুর কথা। এর মধ্যে পেনশন স্কিমকে ঘিরে আমাদের শিক্ষকদের একটি চলমান আন্দোলনের কারণে যে কর্মবিরতি চলমান ছিল, এই কর্মবিরতির প্রেক্ষাপটে বাংলাদেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়, অধিকাংশ বিশ্ববিদ্যালয় কিন্তু 1 জুলাই থেকেই শিক্ষা কার্যক্রম, ক্লাস কার্যক্রম, পঠন পাঠন এগুলো চালু হয়নি। তো স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই, শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগে থেকেই বন্ধ ছিল, এবং ঈদের পরে বিশ্ববিদ্যালয়গুলো চালু হলেও সেখানে কিন্তু শিক্ষা কার্যক্রম তখনও চালু হয়নি শিক্ষকদের কর্মবিরতির প্রেক্ষাপটে। এবং এই প্রেক্ষাপটেই নতুন করে আবার এই কোটা ইস্যুটির আবার এটিকে কেন্দ্র করে আন্দোলন সেটি সূচিত হয়। আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা কি ছিল? ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা হচ্ছে শিক্ষার্থীদের জন্য ভূমিকা রাখা, শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরা, শিক্ষার্থীদের দাবি দেওয়ার যৌক্তিক সমস্যা নিরসনের জন্য একটি গ্রহণযোগ্য উপায় বের করা, এবং শিক্ষার্থীদের সমস্যা যেন পূরণ হয় সে ব্যাপারে ভূমিকা রাখা, রাজপথে ভূমিকা রাখা, পলিসি অ্যাডভোকেসি করা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করা, এবং গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ সবচেয়ে ভালো বিকল্পটি বেছে নেওয়া এবং সেটির প্রশ্নে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা, সেটি হচ্ছে একটি ছাত্র সংগঠনের কাজ। তো এই কোটা ইস্যুটি যখন এসেছে, বাংলাদেশ ছাত্রলীগ এটিকে গ্রহণযোগ্য উপায়ে সমাধান করার জন্য চেষ্টা করেছে। আমরা প্রথম দিন থেকেই বলেছি যে আমরা কোটা ইস্যুর একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য এবং টেকসই সমাধান চাই, যাতে করে এটির একটি স্থায়ী সমাধান তৈরি সম্ভব হয় এবং একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমাদের চাকরির যে বাস্তবতা রয়েছে, যেখানে সমতার প্রতিফলন ঘটবে, মেধার প্রতিফলন ঘটবে, যোগ্যতার প্রতিফলন ঘটবে এবং তরুণ প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন ঘটবে, সেরকম একটি গ্রহণযোগ্য টেকসই সমাধান জন্যই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এটি নিয়ে কাজ করেছে, কথা বলেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের গৃহীত অবস্থান, বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত অবস্থান ছিল এটি যে কোটা ইস্যুর একটি যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, আধুনিক, টেকসই সংস্কার আমরা চাই, এবং সেই লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা ইস্যুটি অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং যখন এই 1 জুলাই পরবর্তী সময় যখন আন্দোলন চলমান রয়েছে, শিক্ষার্থীদের একটি অংশ রাজনৈতিক ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে বেনামে হোক, তাদের একটি অংশগ্রহণ সেটি আমরা দেখেছি। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনে, শিক্ষার্থীদের যে চলমান আন্দোলন, সেখানে যদিও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা সেখানে অন্তর্ভুক্ত ছিল, তারপরেও কিন্তু এই আন্দোলন যেন শান্তিপূর্ণ থাকে, তারা তাদের গৃহীত কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করবে, এবং বাংলাদেশ ছাত্রলীগ তার নিজস্ব উপায়ে শিক্ষার্থীদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখেই বাংলাদেশ ছাত্রলীগ এই ইস্যুটির একটি সমাধান করবে। এটাই তো ছিল বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা। এবং আজকে আমরা 5 আগস্ট পরবর্তী বাস্তবতা আমরা দেখতে পাই যে এই তথ্যগুলো, এই উপাত্তগুলো এক ধরনের এগুলোকে বাতিল করে দেওয়ার চেষ্টা করা হয়। এগুলো জনপরিসর থেকে, গণমাধ্যম থেকে, কিংবা আমাদের আলাপ আলোচনার পরিসরে এগুলোকে এক ধরনের লুকিয়ে ফেলার প্রবণতা আমরা অনেকের মধ্যেই দেখতে পাই, যারা এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য সচেষ্ট রয়েছে। তো বাংলাদেশ ছাত্রলীগ এই কোটা ইস্যুটির সমাধান করার জন্য, আমরা যৌক্তিক, অন্তর্ভুক্তিকলিক সমাধান করার জন্য আমরা কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রথমে আমরা আমাদের অবস্থান তুলে ধরি যে কোটা ইস্যুটির এই ধরনের সমাধান হওয়া উচিত, বাংলাদেশ ছাত্রলীগটি প্রত্যাশা করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা অবস্থানটি তুলে ধরি। এর পরবর্তীতে কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ মিছিল করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে আমরা প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, দাবি আদায়ের জন্য আমরা সমাবেশ করেছি। এবং এটি কিন্তু সেই সময় হচ্ছিল যখন 1 জুলাই থেকে বিশেষ করে 13 জুলাই পর্যন্ত যখন বাংলাদেশের কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সেই সময়টুকুতে বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি পালন করেছে। সমান্তরালে তারাও কিন্তু অপরাপর যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, তারা তাদের কর্মসূচি পালন করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শান্তিপূর্ণভাবেই এই কোটা সংস্কার সমাধান করার জন্য চেষ্টা করেছে। শুধু তাই নয়, আমরা কিন্তু আজকে সিভিল সোসাইটি, গণমাধ্যম, আমাদের শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের বন্ধু সবাইকে আমরা এই স্মরণ করে দিতে চাই, কোটা সমস্যার যৌক্তিক, অন্তর্ভুক্তিমূলক, গ্রহণযোগ্য সমাধান নিশ্চিত করার জন্য শুধুমাত্র সমাবেশ, মিটিং, মিছিল নয়, আমরা কিন্তু সরকারের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, আইন মন্ত্রণালয় হোক, এবং সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস, যারা সরকার পক্ষের হয়ে এই বিষয়টি আদালতে যারা আইনগতভাবে লড়াই করছিলেন, তাদের সঙ্গেও কিন্তু সমন্বয় সাধনের চেষ্টা বাংলাদেশ ছাত্রলীগ
করেছে এবং আমরা তাদের সঙ্গে মিটিং করেছি, কথা বলেছি। ছাত্রদের যে ভয়েসটি রয়েছে, ছাত্রদের যে দাবি দেওয়া রয়েছে, শিক্ষার্থীরা কি ভাবছে সেটি আমরা তুলে ধরেছি। কারণ আমরা চেয়েছি ছাত্র সংগঠন হিসেবে আমরা কি চাবো? আমাদের তো অবশ্যই আমাদের নিজস্ব কৌশল রয়েছে, নিজস্ব কর্মপন্থা রয়েছে। শিক্ষার্থীদের সমস্যার সমাধান সেটিই ছিল আমাদের প্রায়োরিটি এবং আমরা যেটি সে সময় বলেছি এবং এখন যেটি বাস্তবে পরিণত হয়েছে, একটি ইস্যু ভিত্তিক আন্দোলনকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য সেই ব্যাপারেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই এই ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার ভূমিকা পালন করার চেষ্টা করেছে, কথা বলেছে, আমাদের ভাবনাগুলো আমরা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। এবং বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এক ধরনের আমরা বলেছি যে আমরা শিক্ষার্থীদের মতামতটি নিব, কারণ যেহেতু 2018 সালের প্রজ্ঞাপনের মাধ্যমে সমাধান হয়েছে, তারপরে এটি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে, হাইকোর্টের নির্দেশনার প্রেক্ষিতে নতুন করে সমস্যাটির উদ্ভব হলো। সে কারণে আমরা টেকসই সমাধান, যুগোপযোগী সমাধানের মাধ্যমে পলিটিক্স বা পলিসি অ্যাডভোকেসির আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম। আমরা কিন্তু উন্মুক্তভাবে শিক্ষার্থীদের কাছে মতামত আহ্বান জানিয়েছিলাম যে গোটা সমস্যার সমাধানটি কিভাবে হতে পারে, অনুপাতটি কিভাবে হতে পারে, সেটি আদিবাসী হোক, নারী হোক, প্রান্তিক নিম্নবর্গীয় জনগোষ্ঠী হোক, তাদের প্রতিনিধিত্ব আমরা কিভাবে নিশ্চিত করতে পারি, কিংবা অপরাপর দেশের সরকারি চাকরিতে অন্তর্ভুক্তির প্রক্রিয়াটি কি রকম, এ ব্যাপারে শিক্ষার্থীরা কি ভাবছে, তরুণ প্রজন্ম কি ভাবছে, বিভিন্ন পেশাজীবী গোষ্ঠী, বিশেষজ্ঞ গোষ্ঠী তারা কি ভাবছে, আইন বিশেষজ্ঞ যারা রয়েছে তারা কি ভাবছে, যারা বিশেষ করে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা লেখাপড়া করেছে, বিশেষজ্ঞ মতামত রয়েছে, কিংবা তরুণ প্রজন্মের যে চিন্তা ভাবনা রয়েছে, সেটির রিফ্লেকশন কিভাবে ঘটানো যায়, সেজন্যই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই ব্যাপারে এক ধরনের আমরা উন্মুক্ত আলাপনের সূচনা করেছিলাম মিট দ্য প্রেসের মাধ্যমে, এবং পরবর্তীতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি দিয়েছিলাম ডোর টু ডোর ক্যাম্পেইন, যেটির মাধ্যমে আমরা লিফলেটের মাধ্যমে আমরা আমাদের বক্তব্য শিক্ষার্থীদের কাছে নিয়ে গেছি। একটি ফর্ম শিক্ষার্থীদের কাছে আমরা জমা দিয়েছি এবং সেই ফর্মে শিক্ষার্থীরা কোটা সংস্কারের প্রস্তাবনাটি কিরকম হবে, সমাধানটি কিরকম হবে, সে ব্যাপারে কিন্তু তারা তাদের প্রস্তাবনা লিখিতভাবে অনলাইনের মাধ্যমে সরাসরি আমাদের যে ঘোষিত কর্মসূচি ছিল যে আমরা এই আমরা শিক্ষার্থীদের মতামতটি আমরা নিব, সেটি পরবর্তীতে আইনগত প্রক্রিয়া এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা তুলে ধরার জন্য যে যৌক্তিক পদ্ধতি সেটি আমরা গ্রহণ করব। কারণ এটি আধুনিক ছাত্র সংগঠনের কাজই হচ্ছে এক ধরনের সেতু বন্ধন তৈরি করা সরকারের এবং যারা যারা সিদ্ধান্ত গ্রহণ করে, যারা পলিসি মেকার, তাদের সঙ্গে যেন তরুণ প্রজন্মের একটি সেতু বন্ধন হয়, সেটি নিশ্চিত করে ছাত্র সংগঠনের কাজ। সে কারণে কিন্তু আমরা এই ডোর টু ডোর ক্যাম্পেইন, সে কারণে কিন্তু আমরা উন্মুক্ত আলাপন, সে কারণেই কিন্তু এই পলিসি অ্যাডভোকেসি, সে কারণেই বিশেষজ্ঞদের মতামত গ্রহণ করা, একেবারে যারা সাধারণ শিক্ষার্থী তাদের কাছ থেকে সরাসরি মতামত গ্রহণ করা, সে লক্ষ্যে কিন্তু আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং এই ডোর টু ডোর ক্যাম্পেইনের মাধ্যমে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের মতামতের এক ধরনের রিফ্লেকশন ঘটানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কাজ করার চেষ্টা করেছে। এবং আজকে যে বিষয়টি আজকে এই লাইভে আমাদের শিক্ষার্থী যারা শুনছে তাদের উদ্দেশ্যে জোরের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে যে বিষয়টি মনে করিয়ে দিতে চাই, এবং বাংলাদেশের সিভিল সোসাইটিকে, শিক্ষার্থী, আমাদের শিক্ষক সমাজ, সবাইকে এবং যারা আজকে সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন, সবাইকে যেটা কথাটি মনে করিয়ে দিতে চাই, বাংলাদেশে প্রকৃত অর্থে আজকে তো আমরা অনেক কথা বলি যে আমাদের পরবর্তীতে আপিলের ডিভিশনের শুনানির মাধ্যমে এটির সমাধান হয়েছে, পরবর্তীতে সরকার প্রজ্ঞাপন দিয়েছে কোটা ইস্যুর বিষয়ে, সেটি তো একটি বিষয়। কিন্তু বাংলাদেশের প্রকৃত অর্থে যখন হাইকোর্টের রায়ের উপরে যখন 11 জুলাই 2024 স্থগিতাদেশ দেওয়া হয়, স্টে অর্ডার দেওয়া হয়, হাইকোর্টের যে পূর্ব ঘোষিত রায় যে সরকারের প্রজ্ঞাপনটি বাতিল, সেই সরকারের প্রজ্ঞাপন বাতিল করার রায়টিকেই যখন স্থিতাবস্থা দেওয়া হয়, স্টে অর্ডার দেওয়া হয়, সেদিন থেকেই কিন্তু বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। বাংলাদেশে আইনগতভাবে, বাংলাদেশে প্রায়োগিক দিক থেকে বাংলাদেশে 11 জুলাই 2024 থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। তার মানে 2024 সালের 11 জুলাই থেকে বাংলাদেশে যত ধরনের জব সার্কুলেশন হয়েছে, পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছিল, কিংবা সেই দিন যে শিক্ষার্থীটি পরীক্ষা, চাকরি পরীক্ষা অংশগ্রহণ করার কথা ভাবছিল, কিংবা বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা হয়তো ভাবছিল যে এটির মাধ্যমে কি ধরনের সমস্যা তৈরি হবে এই কোটা ইস্যুকে কেন্দ্র করে, 2024 সালের 11 জুলাইয়ের মাধ্যমে কিন্তু সেটির সমাধান হয়েছিল। 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির আগেই, সরকারের প্রজ্ঞাপন দেওয়ার আগেই এই 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। সত্যিকার অর্থে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল এবং সরকারের যে আইনগত লড়াই ছিল, এবং একই সঙ্গে আমাদের বাংলাদেশ ছাত্রলীগ, অপরাপর ছাত্র সংগঠনগুলোর যে ভূমিকা ছিল, 11 জুলাই 2024 কিন্তু এই আন্দোলনের একটি নিষ্পত্তি সম্পন্ন হয়েছিল। সরকারের দিক থেকে যেটুকু রেসপন্স করার, আইনগতভাবে যেটুকু সম্ভব, সেটি কিন্তু ইতিমধ্যে একটি সমাধান সম্ভব হয়েছিল। যে হ্যাপি এন্ডিংটি বাংলাদেশের ছাত্র রাজনীতির যে কোনো ইস্যু ভিত্তিক আন্দোলন, সেটি শিক্ষার্থীদের সেমিস্টার ফি কমানো হোক, শিক্ষার্থীদের কর্মসংস্থানের নিশ্চয়তা হোক, শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের অ্যাক্সেসিবিলিটি নিশ্চিত করা হোক, দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য প্রায়োগিক সুবিধা বৃদ্ধির বিষয়টি হোক,
শিক্ষা বাজেট বৃদ্ধি করা হোক, ছাত্র সংসদ নির্বাচন চালু করা হোক, প্রত্যেকটি যে ইস্যুভিত্তিক ছাত্র আন্দোলন হয়েছে সেটা একটি হ্যাপি এন্ডিং যে আমরা চাই যে একটি নিষ্পত্তি, একটি সমাধান, সেটি কিন্তু 11 জুলাই সমাধান হয়েছিল। আজকে যখন আমরা এই পেছনের দিকে ঘটনার দিকে ফিরে তাকাই, বাংলাদেশের ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে এটুকু আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি এবং শিক্ষার্থীদের সঙ্গে এই অংশটুকু বিশেষভাবে আমি শেয়ার করতে চাই যে 2024 সালের 11 জুলাইয়ের পর থেকেই সবাই যদি দায়িত্বশীল আচরণ করত এবং যে সমাধান ইতিমধ্যেই হয়েছে সেই সমাধানের ব্যাপারে সবাই যদি দায়িত্বশীল ভূমিকা পালন করত, তাহলে আজকে পরবর্তীতে যে সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে এবং কোটা ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করার যে রাজনৈতিক ষড়যন্ত্র পরবর্তীতে মঞ্চস্থ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা আরো সরাসরি যদি আমরা বলি, আরো খোলা মনে যদি বলি, আজকে যে শিক্ষার্থীরা আজকে মৃত্যুর শিকার হয়েছেন, যে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সমাজের বিভিন্ন মানুষ যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা জবরদখলকারী ক্ষমতায় এসেছে তাদের হাত ধরে, একটি মৃত্যুর ঘটনা না ঘটিয়েই এই কোটা ইস্যুটির সমাধান সম্ভব হয়েছিল। বাস্তব অর্থে পরবর্তীতে যত ধরনের এই কোটা ইস্যুকে কেন্দ্র করে সহিংসতা, কৃত্রিমভাবে আন্দোলনের আবহ তৈরি করা এবং সেটির দায় সরকারের উপর চাপিয়ে দেওয়ার যে ঘটনাগুলো আমরা পরবর্তীতে আমরা দেখেছি, এবং মানুষের মৃত্যু, আজকে এই মানুষের মৃত্যুর উপর ভর করেই তো এই তাদের যে সরকার পরিবর্তনের জন্য যে তাদের যে মূল নকশাটি ছিল যেটি বাস্তবায়ন করা হয়েছে, একটি মৃত্যুও হয়তো হতো না বাংলাদেশে, এবং কোটা সমস্যার সমাধানটি হয়তো 11 জুলাইয়ের যে সমাধানকৃত পথ, 11 জুলাই যে দেখানো পথ, সেটির মাধ্যমে যেত আজকে অসংখ্য মায়ের যে আজকে যে মায়ের কোল খালি হয়েছে, অনেক শিক্ষার্থী, শিশু, নারী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই জবরদখলকারী অবশক্তির হাতে, আজকে প্রত্যেকটি মৃত্যুই তো বেদনার, প্রত্যেকটি মৃত্যু, প্রত্যেকটি সহিংসতার ঘটনা, প্রত্যেকটি আজকে যারা আহত হয়েছে তাদের বেদনা, আজকে কোনো কিছুই বাংলাদেশে ঘটতো না যদি আজকে এই কোটা ইস্যু কে কেন্দ্র করে যে আন্দোলন, সেই আন্দোলন যদি এটির মধ্যে সীমাবদ্ধ থাকতো। 11 জুলাই থেকে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না, এবং 11 জুলাই আন্দোলনের একটি ইতিবাচক নিষ্পত্তি সম্ভব ছিল, 11 জুলাই আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং সম্ভব ছিল, এবং তাহলে একটি মৃত্যুর ঘটনাও ঘটতো না। তো পরবর্তীতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমি এই বিষয়টি জোরের সঙ্গে এই কারণেই বলা যে 11 জুলাই পরবর্তী যে ঘটনা প্রবাহ তৈরি করা হয়েছে এবং সেটির মাধ্যমে আমরা বলেছিলাম যে কোটা সংস্কার সমাধান হয়েছে, তাহলে এই আন্দোলনকে প্রলম্বিত করা হচ্ছে কেন, দীর্ঘায়িত করা হচ্ছে কেন, কিংবা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে কেন? আজকে দেখুন, তারা যখন এই হাইকোর্টের রায়ও হাইকোর্ট যখন স্টে অর্ডার দিল, তখনও তারা বলছিল যে সরকারের প্রজ্ঞাপন, আমাদের পার্লামেন্টে বিশেষ আইন প্রণয়ন করা। আজকে তো জবরদখলকারী অপশক্তি ক্ষমতায় বসেছে, অবৈধভাবে, অসাংবিধানিকভাবে তারা ক্ষমতা দখল করে রয়েছে। সরকার, শেখ হাসিনা সরকারের সমাধানকৃত যে কোটা সমস্যার সমাধান, সেটি তো বহাল রয়েছে, এবং শেখ হাসিনা সরকারই তো এই কোটা সমস্যার একটি যৌক্তিক সমাধান করেছে, এবং পরবর্তীতে যে প্রেক্ষাপটটি তৈরি করেছে, এই প্রেক্ষাপটটি একমাত্র লক্ষ্য ছিল সরকারকে উৎখাত করা, এবং এই সরকার উৎখাতের লক্ষ্যে যে মৃত্যুগুলো হয়েছে, এই মৃত্যুগুলোর এক ধরনের ঘটনা প্রবাহ তৈরি করা, এবং এমনভাবে এই পরিবেশ পরিসরটি তৈরি করা যেটির দায় সরকারের উপর চাপিয়ে দেওয়া যাবে, যেটিকে কেন্দ্র করে এক ধরনের ঘটনার ঘনঘটা তৈরি করে দেওয়া যাবে, যেটি আমি আমাদের পরবর্তী বিভিন্ন 5 আগস্ট পরবর্তী বিভিন্ন বাস্তবতা আমরা দেখতে পেয়েছি। 11 জুলাই যেটি সমাধান হয়েছে, পরবর্তীতে আমরা 14 জুলাইয়ের যখন রাজাকার ইস্যুটি নিয়ে আসলো, দেখুন আজকে তো শিক্ষার্থীরা অনেকেই সচেতন, সোচ্চার এবং সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করছে, এবং 14 জুলাই যখন এই রাজাকার ইস্যুটি, যেটির সঙ্গে কোটা আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই, যেটির সঙ্গে শিক্ষার্থীদের প্রত্যাশার কোনো সম্পৃক্ততা নেই, এবং যারা এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করেছে তারা যে শিক্ষার্থীরা তো কোটা সংস্কার চেয়েছে, সেটি সত্য, শিক্ষার্থীদের আন্দোলনের স্পিরিট ছিল, সেটি সত্য, কিন্তু যারা এই আন্দোলনে, যারা এই প্ল্যাটফর্মটিকে যারা ব্যবহার করছে, তারা যে ভিন্ন উদ্দেশ্যে এটিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে, সেটি তো প্রমাণিত হয়েছে পরবর্তীতে, যখন তাদের প্রকৃত রাজনৈতিক পরিচয়, তারা যে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নন, তাদের যে কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে, তারা যে সেটি ছাত্র শিবির হোক, সেটি ছাত্র শক্তি হোক, সেটি তাদের ছাত্র অধিকার পরিষদ হোক, সেটি ছাত্রদল হোক, কিংবা অপরাপর যে মৌলবাদী জঙ্গি সংগঠনগুলো, সেটি হিজবুত তাহরির হোক, কিংবা অন্যান্য ধর্মভিত্তিক সাম্প্রদায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা হোক, কিংবা বিভিন্ন ষড়যন্ত্রমূলক দেশি বিদেশি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা হোক, সেটি তো পরবর্তীতে আমরা আমাদের
সামনে উন্মোচিত হতে দেখেছি যে এটা প্রেক্ষাপট কিভাবে তৈরি করা হয়েছে। তো সেটির মাধ্যমেই এই 14 জুলাই রাজাকার ইস্যুটিকে একটি নন ইস্যুতে পরিণত করে নিয়ে আসা হলো এবং সেটির মাধ্যমে একটি রাজনৈতিক আবহাওয়াটি আরো এক ধরনের প্ররোচিত করার চেষ্টা করা হলো, সহিংসতামূলক পরিবেশ তৈরি করার প্রেক্ষাপট তৈরি করে আমরা 14 জুলাই আমরা দেখেছি এবং 14 জুলাই কিন্তু তারা এক ধরনের সহিংসতার পরিবেশ তৈরি করতে চেয়েছে। 14 জুলাই প্রকৃত অর্থে তারা লাশ ফেলতে চেয়েছে। 14 জুলাই তারা শিক্ষার্থীদের মৃত্যুর উপর ভর করে তারা তাদের যে ক্ষমতা যাওয়ার রাজনীতি, ক্ষমতা দখলের রাজনীতি, সেটি বাস্তবায়ন করতে চেয়েছে। সেদিনও কিন্তু আজকে এই ধরনের উস্কানিমূলক, প্ররোচনামূলক এবং এক ধরনের আক্রমণাত্মক অবস্থান নেওয়ার পরেও কিন্তু আমরা চেষ্টা করেছি দায়িত্বশীল ভূমিকা পালন করার, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটি নিশ্চিত করার, এবং সেটি সম্ভব হয়েছিল। পরবর্তীতে 15 জুলাই আমরা এটি আমরা বারবার আমাদের আলোচনায় নিয়ে এসেছি, টকশোতে বলেছি, গণমাধ্যমে আমরা বলেছি, সভা সমাবেশের সে সময়ও কিন্তু আমরা এই বক্তব্যটি তুলে ধরেছি। আবারও এটি শিক্ষার্থীদের সামনে আমরা এটি নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে যে এই 15 জুলাই যেটির মাধ্যমে এক ধরনের যে তারা যে উস্কানিমূলক পরিবেশটি তৈরি করতে চেয়েছিল সেটির সূচনা হয়েছিল। সেই 15 জুলাই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি ছিল দুপুর 3টায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই প্ল্যাটফর্মটি কিন্তু কোনো ঘোষিত কর্মসূচি সেদিন ছিল না। ভোরবেলা, একেবারে ভোরবেলা অকস্মাৎভাবে তারা কর্মসূচি ঘোষণা করে যে তারা দুপুর 12টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হবে, এবং বাংলাদেশ ছাত্রলীগ আমরা উপলব্ধি করতে পারি যে তারা এক ধরনের পরিবেশ তৈরি করতে চাচ্ছে, সহিংসতার দিকে ঠেলে দিতে চাচ্ছে, শিক্ষার্থীদেরকে ব্যবহার করতে চাচ্ছে। এটির কারণে কিন্তু সেদিনও বাংলাদেশ ছাত্রলীগ আমরা সচেতন থাকার চেষ্টা করেছি। 12টার দিকে যখন তারা কর্মসূচি দেয়, আমরা যেটি স্বাভাবিকভাবে আমরা ভেবেছি তাদের কর্মসূচি সমাপ্ত হওয়ার পর একই জায়গায় তারা কর্মসূচি দেয়, উস্কানিমূলক ভাবে এই কর্মসূচিটা তারা দেয়, এবং আমরা আমাদের কর্মসূচিতে আমরা ভেবেছি তাদের কর্মসূচি শেষ হলেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো, কখনোই যেন তাদের মুখোমুখি না হতে হয়, কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সে ব্যাপারেই কিন্তু আমরা সোচ্চার থাকার চেষ্টা করেছি, সচেতন থাকার চেষ্টা করেছি, দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছি। পরবর্তীতে 15 জুলাই দুপুর 3টা অতিক্রান্ত হওয়ার পরেও কিন্তু রাজু ভাস্কর্যের পাদদেশ তারা ছাড়েনি, কারণ তারা চাচ্ছিলই যে এখানে এক ধরনের পরিবেশ তারা তৈরি করবে এবং সেটির মাধ্যমে তারা এক ধরনের সুযোগ সুবিধা আদায় করবে। আমরা অপেক্ষা করছিলাম দীর্ঘ সময় ধরে যে তারা তাদের কর্মসূচি শেষ করবে, কর্মসূচি শেষ হলে আমরা শান্তিপূর্ণ হয়ে বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি আমরা পালন করব। এবং সেদিন কিন্তু যারা আমাদের সে সময় লাইভ ভিডিও দেখবেন, গণমাধ্যমের নিউজ দেখবেন, সেদিনও কিন্তু সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি খুব বেশি মাত্রায় ছিল না। 400-500 শিক্ষার্থীর উপস্থিতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাইরে আমাদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেদিন সেখানে উপস্থিত ছিল, এবং সেখান থেকে যখন 3:30 4টা অতিক্রম হওয়ার পরেও বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি রয়েছে, তারা 12টার দিকে কর্মসূচি তখনও তারা শেষ করছে না, এবং বাংলাদেশ ছাত্রলীগ তাদের উস্কানিমূলক যে প্ররোচনা সেটিকে এড়িয়ে আমরা অপেক্ষা করছি, ধৈর্যের পরিচয় দিচ্ছি, সহনশীলতার পরিচয় দিচ্ছি। সেটিকেও তারা যখন তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে তাদের পরিকল্পনায় ব্যাঘাত করছে, তখন আমরা দেখতে পেলাম যে তারা মিছিল নিয়ে, এবং তারা যে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে এসেছে সেখানে কিন্তু তারা দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা আক্রমণাত্মক ভাবে এসেছে। আক্রমণাত্মক ভাবেই তারা, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে রাজু ভাস্কর্যে তাদের কর্মসূচি 12টায় শুরু হয়েছে, শেষ হলে তারা তাদের পরবর্তী কর্মসূচি শেষ করে তাদের একটি নিজস্ব রাজনৈতিক কর্মসূচি তারা এগিয়ে নিয়ে যাবে। এটি একটি স্বাভাবিক রাজনৈতিক কর্মকৌশল, কিন্তু তারা সেটি না করে তারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে, বিশেষ করে মুক্তিযোদ্ধা হল, বিজয় একাত্তর হল, কবি জসীমউদ্দিন হল এবং বঙ্গবন্ধু হল অভিমুখে তারা রওনা দেয়, এবং তারা যে রওনা দেয় তখনও কিন্তু তারা এক ধরনের সজ্জিত হয়ে লাঠি সোঁটা নিয়ে তারা সেদিন সেখানে যায়। এবং প্রত্যেকটি হলে আমরা প্রথম আলো রিপোর্ট সেদিন 16 জুলাই আমি পাঠ করেছিলাম। প্রথম আলো যে রিপোর্টটি দেয়, পরবর্তীতে সেটি এডিট করা হয়েছে, অনলাইনে এখন আছে কি নেই সেটি নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। সেখানেও কিন্তু প্রথম আলো রিপোর্টার সুস্পষ্ট হয়ে বলেছে যে তারা কিভাবে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই পরিবেশ পরিস্থিতি তারা কিভাবে তৈরি করে, সেখানে কিন্তু সেই বর্ণনাটি দেওয়া হয়েছে। তারা সেখানে উস্কানিমূলক স্লোগান দিয়েছে, তারা সেখানে হলের বাইরে গিয়ে হল গেটে তারা ভাঙচুর করেছে, প্রহরীদের মারধর করেছে, ভেতরে গিয়ে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার পরিবেশ তারা তৈরি করেছে, ইট পাটকেল তারা নিক্ষেপ করেছে, এবং কোথাও কোনো ঘটনা ঘটেনি। তাদের কর্মসূচি শেষ হওয়ার পরে তো সেখানে যাওয়ার কোনো মানেই ছিল না, এবং তারপরও তারা ধরনের উস্কানিমূলক পরিবেশগুলো শিক্ষার্থীদের উপর এক ধরনের চড়াও হওয়ার ঘটনা ঘটিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা, যে মূল লক্ষ্যটি ছিল সেই মূল লক্ষ্যে কিন্তু তারা এগিয়ে গেছে। এবং সেটি জসীমউদ্দিন হল হোক, সেটি বঙ্গবন্ধু হল হোক, মুক্তিযোদ্ধা হল হোক, প্রত্যেকটি হলে কিন্তু তারা এক ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে, ইট পাটকেল লাঠিসোঁটা নিক্ষেপ করেছে,
হল গেট অতিথি কক্ষ তারা ভাঙচুর করেছে এবং পরবর্তীতে বিজয় একাত্তর হলে গিয়ে তারা তাদের যে চূড়ান্ত মুহূর্ত, যে টার্নিং পয়েন্টটি তৈরি করা প্রয়োজন ছিল সেটি তারা করে। সেখানে যখন ছাত্রলীগের কর্মীরা অনেকেই ছিল, সাধারণ শিক্ষার্থীরা অনেকেই ছিল, কিছুক্ষণ পর বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে যোগ দেবে, সেখানে কিন্তু তারা ছাত্রলীগের কর্মীদের উপরে তারা আক্রমণ পরিচালনা করে। ছাত্রলীগের কর্মীদের উপর তারা বেধড়ক মারধর করে, ছাত্রলীগের কর্মীরা সেখানে আহত হয়। শুধু তাই নয়, যারা সাধারণ শিক্ষার্থী ছিল, যারা কর্মসূচিতে যাওয়ার জন্য অপেক্ষমান ছিল, কিংবা যারা সাধারণভাবেই হল থেকে হয়তো বের হচ্ছিল, তাদের উপর চড়া হয়ে একটি ভীতিকর পরিস্থিতি তারা সেদিন তৈরি করেছিল। এটির মাধ্যমে গোটা বাংলাদেশের ধরনের সহিংসতার সূচনা তারা তৈরি করেছিল। নিজেরা তারা এই সহিংসতার ঘটনা ঘটিয়েছে এবং পরবর্তীতে এই সহিংসতার ঘটনা ঘটিয়ে তার দায় তারা বাংলাদেশ ছাত্রলীগের উপরে তারা চাপানোর চেষ্টা করেছে। 15 জুলাই এই ঘটনাটি আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা কিন্তু এটি সম্পর্কে সম্যক সচেতন রয়েছে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি। এবং আজকেও যদি এটি নিয়ে কেউ ডকুমেন্টেশন করে, এটি নিয়ে যদি কেউ রিপোর্টিং করার চেষ্টা করে, এটি নিয়ে যাচাই-বাছাই করার চেষ্টা করে, আমরা সুস্পষ্টভাবে, আমরা কিন্তু খোলা মনে, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমরা চ্যালেঞ্জের সঙ্গে বলতে পারি যে সহিংসতার সূচনা তারা ঘটিয়েছে। সহিংসতার সূচনা ঘটিয়ে তার দায়ভার প্রোপাগান্ডার মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের উপরে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এভাবেই 15 জুলাইয়ের প্রেক্ষাপটটি কিন্তু তারা তৈরি করেছে। এবং 16 জুলাই আপনারা জানেন যে ইউজিসি যখন বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে অপ্রীতিকর, অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল, ইউজিসি সেদিন একটি প্রজ্ঞাপন দেয়, যেটির মাধ্যমে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলো যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেটির লক্ষ্যে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সকল বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানায়। সে কারণে কিন্তু আমরা, যেহেতু কোটা ইস্যুটির একটি আইনগত সমাধান সম্ভব হয়েছে এবং কোটা ইস্যুটির এটি যেন শান্তিপূর্ণ পরিস্থিতির দিকে যায়, আইনগতভাবে শান্তিপূর্ণ ইতিবাচক আন্দোলনের মধ্য দিয়ে, সেই লক্ষ্যে যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা পালন করার চেষ্টা করেছে, 16 জুলাই যখন সেদিনও নানা ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেদিনও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যেন কারো মুখোমুখি না হয়, কোনো ধরনের সহিংসতার ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের উস্কানিতে যদি যেন কেউ পা না দেয়, সে ব্যাপারে আমরা সচেতন, সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছি। পরবর্তীতে যখন 16 জুলাই ইউজিসির নির্দেশনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য তারা কিন্তু বারবার এই অপরাজনীতি, এই ধরনের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এক ধরনের মৃত্যুর ঘটনা ঘটানো, সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছিল। যখন 16 জুলাই শেষ করে 17 জুলাই প্রথম প্রহরে, যখন কিছুক্ষণ পরেই সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে, ইতিমধ্যে ইউজিসির সিদ্ধান্ত হয়েছে, সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হবে সকাল 11টায়, তখনও কিন্তু তারা ভোর রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে তারা অস্ত্র শস্ত্র নিয়ে বিভিন্ন প্রশিক্ষিত, বিশেষ করে মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত ক্যাডারদের নিয়ে, বহিরাগতদের নিয়ে তারা এক ধরনের আবাসিক হলগুলোতে তারা এক ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। আপনারা জানেন যে পরবর্তীতে আমরা বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার আমরা বিভিন্ন আলোচনায় আমরা যেটি সে সময় আমরা জেনেছি যে বিশেষ করে তাদের যে কিলিং মিশন, সেটি যেন বাস্তবায়িত না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটি নিশ্চিত করার জন্য কিন্তু যেহেতু কিছুক্ষণ পরে সিন্ডিকেটের মাধ্যমে হলগুলো, আবাসিক হলগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিতেই যাচ্ছে, কোনো অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা নতুন করে যেন না ঘটে এবং একই সঙ্গে ইউজিসির যে প্রজ্ঞাপন সেটি যেন বহাল থাকে, সেই লক্ষ্যে কিন্তু সেদিনও আমরা সহিংসতা এড়ানোর জন্য এই আমরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমরা ভূমিকা পালন করার চেষ্টা করেছি এবং সেটিকেও রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। সেটিকে এক ধরনের বিজয় পরাজয়, এই ধরনের একটি রূপক দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেদিনই বিশেষ করে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে একই সঙ্গে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই 1000-এর মতো বিশেষ করে ছাত্রলীগের কর্মীদের, সাধারণ শিক্ষার্থীদের রুমগুলো কিভাবে ভাঙচুর করা হয়েছে, মেয়েদের কিভাবে লাঞ্ছিত করা হয়েছে, সার্টিফিকেট কিভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের ভীতিকর, এবং 3 তলা, 4 তলা, 5 তলা থেকে শিক্ষার্থীদের কিভাবে ফেলে দেওয়া হয়েছে, সেটি চট্টগ্রামে হোক, সেটি ঢাকায় হোক, সেই প্রেক্ষাপটটি কিন্তু আমরা জানি। এভাবেই এই ঘটনা প্রবাহটি তৈরি করার চেষ্টা করা হয়েছে। পরবর্তীতে 17 জুলাই থেকে পরবর্তীতে এটিকে কিভাবে সহিংসতার দিকে ঠেলে দেওয়া হয়েছে, বিশেষ করে আমরা আজকে 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তাদের আজকে আমাদের বক্তব্য, আমাদের বিবৃতি কিংবা আমাদের আলাপ আলোচনা সেটি নয়, তাদের নিজস্ব অবস্থান থেকে যদি আমরা দেখি যে তারা এই আন্দোলনকে সহিংস করাই যে তাদের মূল লক্ষ্য ছিল, সেটি কিন্তু তারা বলেছে, সেটি তারা সশস্ত্র বিপ্লবের জন্য তারা প্রস্তুত ছিল, তারা এক ধরনের সহিংসতার জন্য তারা প্রস্তুত ছিল, সেটি তারা কিন্তু আজকে প্রকাশ্যেই বলছে। এবং একই সঙ্গে যে বাংলাদেশের বেশিরভাগ থানায় যে লুট করা হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, এটির পেছনে কিন্তু মূল লক্ষ্যটি ছিল এক ধরনের এই পরিবেশ পরিস্থিতি তৈরি করে
জবরদখল করে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের পথটি যেন নিরাপদ থাকে, নিশ্চিত থাকে, সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করেছে। এবং শিক্ষার্থীদের যে মৃত্যুগুলো, এই মৃত্যুগুলোর ঘটনাগুলো এমনভাবে তারা ঘটিয়েছে যেটি সরকারের উপর চাপিয়ে দেওয়ার তারা চেষ্টা করেছে। এবং এটিই ছিল তাদের মূল লক্ষ্য। এবং এটির প্রমাণ আমরা পরবর্তীতেও দেখি, যখন 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের যখন মুক্তি দেওয়া হয়, কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের কেন মুক্তি দেওয়া হয়েছিল, এটি যখন, এই প্রশ্নটি যখন সামনে আসে, তো এটিতে স্বাভাবিকভাবে তাদের তো মুক্তি দেওয়ার কোনো কারণ ছিল না। বরং এই বিশেষ করে এই জুলাই আগস্টের ঘটনার প্রেক্ষাপটে তারা যেন তাদের ভূমিকাটি পালন করার চেষ্টা করতে পারে, বিশেষ করে সহিংসতামূলক ঘটনাগুলো ঘটানো, সেন্সিটিভ কিলিং এর কেসগুলো তৈরি করা, সেটি নারী হোক, শিশু হোক, শিক্ষার্থী, মৃত্যুর ঘটনাগুলো ঘটিয়ে এক ধরনের পরিবেশ তৈরি করা, যেটি এই অবৈধ সরকারের প্রধান মহাজন ডক্টর ইউনূসের ভাষায় ম্যাটিকুলাস ডিজাইন করা, সেটি কিন্তু তারা তৈরি করেছে। এবং তারা বলছে যে এই আগুনের ঘটনা না ঘটলে, সহিংসতার ঘটনা না ঘটলে এই আন্দোলন কিন্তু সফল হতো না। সেটি কিন্তু তাদের স্বীকারোক্তির মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা জানতে পেরেছি। এবং যে ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে, যেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের ব্যবহার করতো না, সে ধরনের অস্ত্রের ব্যবহার, এবং যেখান থেকে তারা শিক্ষার্থীরা মিছিল করছে কোটা সংস্কারের দাবিতে কিংবা বিশ্বভিত্তিক আন্দোলনে, সেখান থেকেই কিন্তু শিক্ষার্থীদের মৃত্যু হচ্ছে, যেখানে হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্য কারো উপস্থিতি ছিল না। এবং ছাদে হোক, সেটি বারান্দায় হোক, দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের, শিশুদের, নারীদের কিভাবে হত্যা করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে অনেক ধরনের ভিডিও, অনেক ধরনের ডকুমেন্টেশন আমরা আমাদের কাছে, এবং এই অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তার নিজের জবানিতেও কিন্তু আমরা দেখেছি যে এই, এবং যেই বক্তব্য দেওয়ার কারণে পরবর্তীতে তাকে সেই সেখান থেকে সরিয়ে নিয়ে অন্যখানে পদায়িত করার ঘটনা আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় দালিলিক প্রমাণ হচ্ছে, আপনারা জানেন যে ইন্ডেমনিটি, এই আন্দোলন চলাকালীন সময়ে যারা সহিংসতার ঘটনা ঘটিয়েছে তাদেরকে, বিশেষ করে যারা এই প্ল্যাটফর্মটির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, এই তথাকথিত আন্দোলনের প্ল্যাটফর্মের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে, তাদেরকে কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, তাদেরকে কোনো আইনগত প্রশ্নের মুখোমুখি করা যাবে না, তাদেরকে বিষয়ে কোনো তদন্ত করা যাবে না, তাদের বিষয়ে কোনো মামলা গ্রহণ করা যাবে না। এ ধরনের যে ইন্ডেমনিটি, এটি কিন্তু সরকারের এক ধরনের অফিসিয়াল ডিক্লারেশন, যে যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে তারাই যে সরকার গঠন করেছে। এবং এটি তো তারা তো, এটি যদি বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করতেই চাইতো, এটি যদি সঠিক তদন্তই তারা চাইতো, যেটি শেখ হাসিনা সরকার সূচনা করেছিল, যে সহিংসতার ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে বিচারিক প্রক্রিয়া আওতায় নিয়ে আসতে হবে। সরকারের দৃঢ় মনোবল, সৎ এবং আন্তরিক মনোবল ছিল বলেই তো সেটি জাতিসংঘের উন্মুক্ত তদন্তের আহ্বান জানানো হয়েছিল, নিরপেক্ষ বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এবং যে ধরনের জঙ্গিবাদী কায়দায়, সন্ত্রাসবাদী কায়দায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আক্রমণ করা হয়েছে, আজকে সিভিল ওয়ার্ডেও কিংবা যে ধরনের সহিংসতামূলক ঘটনা পৃথিবীর বিভিন্ন খানে যেখানে ঘটছে, সেখানেও কিন্তু যতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যাকাণ্ডের শিকার না হতে হয়, তার চেয়ে বেশি আজকে বাংলাদেশের এই জুলাই আগস্ট প্রেক্ষাপটে কিন্তু ঘটেছে। এটি প্রমাণ করে যে এক ধরনের সহিংস কায়দা, এক ধরনের জঙ্গিবাদী কায়দায়, এবং শিক্ষার্থীদের লাশ ফেলে, সেই শিক্ষার্থীদের লাশের উপর ভর করেই তার দায় অন্যদের উপর চাপিয়ে দিয়ে এবং মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনকে সফল করাটাই ছিল তাদের মূল লক্ষ্য। এবং সেটি করার জন্যই তারা এই সমস্ত প্রেক্ষাপটগুলোর তারা সূচনা করেছিল। এবং সেটি 17 জুলাই, সেটি 11 জুলাই, সেটি 5 আগস্ট, এই সমস্ত ঘটনার প্রেক্ষাপট যে এটি ছিল, তার কিন্তু প্রমাণ আজকে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গেছে। আজকে বাংলাদেশের যে বাস্তবতা বর্তমানে বিরাজ করছে, এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে, উদ্বেগগুলো রয়েছে, সংশয়গুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে, এগুলো তুলে ধরার জন্যই আমরা আজকে এই কথাগুলো বলার চেষ্টা করছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের যে প্রশ্নটি অনেক সময় আসছে, যে আমাদের আত্ম উপলব্ধি, আমাদের ভুলভ্রান্তি, ছাত্র সংগঠন হিসেবে আমাদের সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি, এটি নিয়েও এক ধরনের ডিসকাশন রয়েছে। তো আমরা বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা কি ছিল না ছিল, এটি আমরা অবশ্যই শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে। আমরা ইতিমধ্যে সেই প্রেক্ষাপটটি আমরা বর্ণনা করেছি, যে আমরা কোটা সংস্কার আন্দোলনকে আমরা কিভাবে অ্যাড্রেস করার চেষ্টা করেছি, আমরা কিভাবে ভূমিকা পালন করার চেষ্টা করেছি, আমরা কি কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছি, আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে ইনভলভ করার চেষ্টা করেছি, এবং আমাদের অ্যাডভোকেসিটি কি ছিল, এবং সহিংসতা এড়ানোর জন্য বাংলাদেশ ছাত্রলীগ কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, যতটুকু সম্ভব আমি এখানে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তারপরও আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা আজকে বাংলাদেশের গণতন্ত্রকে কুক্ষিগত করা হয়েছে, গণতন্ত্র অবরুদ্ধ হয়েছে, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, এবং মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপিত করার প্রচেষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, ভূমিকা, লড়াই, সংগ্রামকে আজকে এক ধরনের রাষ্ট্রীয়ভাবে ঢেকে দেওয়ার প্রচেষ্টা,
এবং পরবর্তী বাংলাদেশের মানুষের সামাজিক সাংস্কৃতিক যে স্বাধীনতা রয়েছে, স্বকীয়তা রয়েছে, সেটিকে আক্রমণ করা, সেটি ভাস্কর্যের উপরে আঘাত করার মাধ্যমে হোক, সাংস্কৃতিক পরিচয়কে আঘাত করার মাধ্যমে হোক, অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে আঘাত করার মাধ্যমে হোক, আমাদের যারা বিভিন্ন ধরনের আদিবাসী জনগোষ্ঠী হোক, অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের উপর আক্রমণ করার মাধ্যমে সেটি কিন্তু তারা চরিতার্থ করার চেষ্টা করেছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এবং এই ছাত্র রাজনীতি কর্মী হিসেবে আমরা একটি কথা সুস্পষ্ট হয়ে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে এবং সেই সঠিক মূল্যায়নের আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে তাদের পর্যালোচনা তৈরি হবে বলে আমি বিশ্বাস করি। যতই প্রপাগান্ডা পরিচালিত হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতই স্পন্সর তথ্য সন্ত্রাস পরিচালিত করা হোক, এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যতই এক ধরনের ভিন্ন ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হোক না কেন, বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতি আমাদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা, তাদের দক্ষতা, তাদের প্রজ্ঞা, তাদের বিবেচনাবোধের প্রতি আমাদের পরম শ্রদ্ধা রয়েছে এবং সেটির আলোকে আমরা বিশ্বাস করি যে নিজস্ব যুক্তি এবং মুক্তির আলোকেই বাংলাদেশের ছাত্র সমাজ সঠিক উপলব্ধিটি ধারণ করবে বলে আমরা বিশ্বাস করি। এবং আজকে যে প্রচেষ্টাটি আমরা আমাদের কাছে সবচেয়ে বেশি আমরা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করতে চাই আজকে, আমরা খোলা মনে যেটি বলতে চাই সেটা হচ্ছে যে এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী বনাম বাংলাদেশ ছাত্রলীগ এই যে দাঁড় করানোর প্রচেষ্টাটি এখন তো সরকার যন্ত্রকে ব্যবহার করেই করা হচ্ছে, এর বাইরেও বিভিন্ন অপশক্তি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী তারা সেটি করছেই। আমরা যেটি সুস্পষ্ট হয়ে বলতে চাই যে আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের কোনো বিরোধ নেই এবং আমরা যে মর্মন্তুদ ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিরপেক্ষ তদন্তের আলোকেই যেন বিচারিক প্রক্রিয়া সুনিশ্চিত হয়, সেই লক্ষ্যেই বাংলাদেশ ছাত্রলীগের যে অবস্থান, সেই অবস্থানটি আমরা বাংলাদেশ ছাত্র সমাজের কাছে নতুন করে আমরা শেয়ার করতে চাই, বিনিময় করতে চাই। এবং একই সঙ্গে আমরা সুস্পষ্টভাবে জোরের সঙ্গে, দৃঢ়তার সঙ্গে আমরা বলতে চাই যে শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সংগঠন ভাবে, রাজনৈতিক ভাবে কিংবা অন্য কোনো পরিসরেই কোনো ধরনের বিরোধ নেই। যারা আন্দোলন অংশগ্রহণ করেছে, যারা ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যারা তাদের মতামত প্রকাশ করেছে, যারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে, যেসব সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনে যারা একটি ন্যায়সঙ্গত শান্তিপূর্ণ সমাধান চেয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, স্যালুট জানাই। এবং আমরা মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের যে দৃঢ়তা, সাহসিকতা, প্রতিবাদ এবং প্রতিরোধের যে ইস্পাত দৃঢ় প্রত্যয়, সেটিকে ধারণ করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে। আমরা অবশ্যই যারা সহিংসতা করেছে, যারা এই আজকে এই শিক্ষার্থীদের লাশের উপর ভর করে, যারা পেছনের দরজা দিয়ে জবরদখল করে যারা এই রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাদের বিরুদ্ধে আমাদের যে রাজনৈতিক অবস্থান, তাদের বিরুদ্ধে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় আওতায় নিয়ে আসার জন্য আমাদের যে দৃঢ় রাজনৈতিক প্রত্যয়, সেটি তো আমাদের অব্যাহত থাকবেই। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো ধরনের সংশয়, কোনো ধরনের উদ্বেগ, কোনো ধরনের বনাম, কোনো ধরনের বৈপরীত্যের সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। এবং শিক্ষার্থীদেরকে আমরা যেটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে যারা আন্দোলনে সম্পৃক্ত হয়েছে, যারা কোটা ইস্যুর একটি যৌক্তিক সমাধানের জন্য শান্তিপূর্ণ আন্দোলনে সমবেত হয়েছে, তারাই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের পথ প্রদর্শক, তারাই বাংলাদেশ ছাত্রলীগের আগামী দিনের পথ দেখাবে। এবং বাংলাদেশ ছাত্রলীগের একটি ছাত্র সংগঠন, আমরা অবশ্যই এটি দাবি করি না যে আমরা আমাদের কর্মকাণ্ড, আমাদের রাজনৈতিক কর্মকৌশল, আমাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সবকিছু আমাদের নিখুঁত, আমাদের বিশুদ্ধ, সেটি নয়। এবং এই জুলাই আগস্ট প্রেক্ষাপটেও আমাদের নিজস্ব মূল্যায়ন অবশ্যই রয়েছে। আমাদের সেটি আমাদের ভুল ত্রুটি নিয়ে, আমাদের সীমাবদ্ধতা নিয়ে, আমাদের আজকে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই সার্বিক প্রেক্ষাপটের জন্য আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার সুযোগ ছিল কিনা, সেই প্রশ্নগুলো, সেই আলাপ আলোচনা, সেই মূল্যায়নের যে আত্মবিশ্লেষণ, সেটি কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের অবশ্যই রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ এটিকে সবসময় রাখবে। এবং আমাদের ভুল ত্রুটি, সীমাবদ্ধতা এখান থেকে শিক্ষা গ্রহণ করেই বাংলাদেশ ছাত্রলীগ আগামীতে পথ চলার চেষ্টা করবে। এবং শিক্ষার্থীদের যে প্রশ্নগুলো রয়েছে, উদ্বেগগুলো রয়েছে, যে সংশয়গুলো তৈরি হয়েছে, সেগুলো আমলে নিয়েই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে। এবং সেটির আলোকেই আমরা আবার জোরের সঙ্গে যেটি বলতে চাই যে যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধু রয়েছেন, আমরা তারাই বাংলাদেশ ছাত্রলীগের সর্বোত্তম বন্ধু। এবং তারা তাদের দেখানো পথ, তাদের স্পিরিট, তাদের দৃঢ়তা, মুক্তিযুদ্ধের প্রতি, জাতির পিতার প্রতি, শেখ হাসিনার লড়াকু দৃঢ়চেতা নেতৃত্বের প্রতি তাদের যে কমিটমেন্ট রয়েছে, সেটির আলোকেই আমরা আগামী দিনে আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারবো বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং শিক্ষার্থীরা যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আজকে এই অবরুদ্ধ কুক্ষিগত গণতন্ত্রের বাস্তবতাতে
যারা এর মধ্যে যারা যাদের একাডেমিক ক্যারিয়ারকে এগিয়ে নিতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো আমরা আবারও অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জোরালোভাবে আমরা আমাদের এই মতামতগুলো শিক্ষার্থীদের সঙ্গে বিনিময় করতে চাই, এবং তাদের যে রাজনৈতিক মত রয়েছে, তাদের যে স্বাধীন চেতা অবস্থান রয়েছে এবং প্রতিবাদ প্রতিরোধ কিংবা নিজস্ব রাজনৈতিক কর্মকৌশল রয়েছে, তাদের প্রতি বাংলাদেশ ছাত্রলীগের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে, ভালোবাসা রয়েছে। এবং সেখান থেকেই আমরা মনে করি যে শিক্ষার্থীরাই ছাত্র রাজনীতির সবচেয়ে বড় শিক্ষক। সেখান থেকেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে। এবং যে বাস্তবতা আজকে তৈরি হয়েছে, আমরা অবশ্যই স্বীকার করি যে আমাদের ছাত্র রাজনীতির কাঠামোগত দুর্বলতা রয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের পথ চলাতেও ভুল ভ্রান্তি অবশ্যই রয়েছে। এবং সেই আলোকেই আগামী দিনে ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ যেন আরো দায়িত্বশীল, আরো আধুনিক, আরো স্টুডেন্ট সেন্ট্রিক, তরুণ প্রজন্মের প্রত্যাশা রূপায়ণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে ব্যাপারে যেন আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সজাগ থাকবে। আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপদে লেখাপড়া করতে পারে, নির্বিঘ্নে তাদের শিক্ষা জীবন সমাপ্ত করতে পারে, গণতান্ত্রিক মূল্যবোধে যেন উজ্জীবিত হতে পারে, এবং যে ইস্যুকে কেন্দ্র করে যে সমতা ন্যায় বিচারের জন্য ছাত্রলীগ আমাদের শিক্ষার্থীরা লড়াই করেছে সেটি যেন বিজয়ী হয়, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনেও সচেতন থাকার চেষ্টা করবে। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই একটি সরকারি চাকরির ইস্যু ভিত্তিক আন্দোলনকে কেন্দ্র করেই তো আজকে এই পরিস্থিতির সূচনা হলো। আজকে শিক্ষার্থীদের সঙ্গে আমরা এটিও শেয়ার করতে চাই যে বিশেষ করে 2008 সালে দিন বদলের ম্যান্ডেটের মাধ্যমে শেখ হাসিনা সরকার এই বাংলাদেশের দায়িত্বে আসীন হওয়ার পরে বাংলাদেশে বিশেষ করে সরকারি চাকরির যে বাস্তবতা আমরা ছিল, এর আগে আমরা অসংখ্যবার বলেছি যে আমাদের বিশেষ করে পিএসসির অধীনে যে পরীক্ষাগুলো ছিল সেটি ছিল ফিফা বিশ্বকাপের মতো, কখনো 4 বছর পর পর এই বিশেষ পরীক্ষাগুলো আসতো এবং সেটি হয়তো নিয়মিত হতো না। বিভিন্ন ছাত্র সংগঠনের দলীয় ক্যাডারদের এই চাকরিগুলোতে সরাসরি নিয়োগ নিশ্চিত করা হতো, প্রশ্ন ফাঁস আমাদের আবাসিক হলগুলোতে রীতিমতো এক্সাম সেন্টার হিসেবে ব্যবহার করা, এ ধরনের ঘটনাগুলো কিন্তু অহরহ ঘটেছে। বরং শেখ হাসিনা সরকারের দূরদর্শিতার কারণেই মেধাভিত্তিক, দক্ষতা ভিত্তিক, যোগ্যতা ভিত্তিক এবং স্বচ্ছতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া তৈরি হয়েছিল, এবং যেটির কারণেই কিন্তু সরকারি চাকরির প্রতি শিক্ষার্থীদের এক ধরনের আগ্রহ তৈরি হয়েছিল। নিয়মিত বিসিএস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল, পিএসসির আওতাধীনে নিয়মিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং দক্ষতা, যোগ্যতা, মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া কিন্তু নিশ্চিত করা সম্ভব হয়েছিল। একই সঙ্গে আপনারা জানেন যে আমাদের এই বেসরকারি খাতকে উন্মুক্ত করা সম্ভব হয়েছিল, যে কারণে এই বেসরকারি খাতেও আমাদের ছেলেমেয়েদের উদ্যোক্তা হওয়া, চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ, স্বনির্ভর হওয়ার সুযোগ কিন্তু সেটি সম্ভব হয়েছিল। আজকে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যদি আমরা দেখতে পাই যে বাংলাদেশে নতুন করে কোনো ধরনের জব সার্কুলেশন হওয়া, নতুন করে কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া, বেসরকারি খাত পুরোপুরি বিপর্যস্ত, কারণ কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের পরিবেশ, কলকারখানায় কাজ করার পরিবেশ কোনো কিছুইতে নেই, এবং নতুন করে যে বিনিয়োগ কেউ করবে সেই সম্ভাবনা, সেই সুযোগও কিন্তু তৈরি হয়নি, যে কারণে বেসরকারি খাতে বাংলাদেশের তরুণদের যে সম্ভাবনাটি ছিল, কর্মসংস্থানের যে নিশ্চয়তা ছিল, সেটিও কিন্তু ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। এবং সরকারি চাকরি সেটি যে জব সার্কুলেশন নতুন করে তো আসছেই না, একই সঙ্গে আমাদের ছেলে মেয়েদের চাকরিতে অংশগ্রহণ করার সুযোগটি কিন্তু ইতিমধ্যেই সীমিত করে দেওয়া হয়েছে। একদিকে বয়স, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 32, বিপরীতে কতবার সরকারি চাকরিতে অংশগ্রহণ করতে পারবে, পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, সেটি কিন্তু বেঁধে ধরা হচ্ছে। তো আখের কিন্তু আমাদের সরকারি চাকরিতে পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগটি ইতিমধ্যে সীমিত করা হয়েছে, এবং সরকারি চাকরির পরীক্ষা সর্বশেষ যে পিএসসির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, বিশেষ করে যারা মৌখিক পরীক্ষায় এর আগে অংশগ্রহণ করেছে তাদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে, তৃতীয় পরীক্ষকের কাছে আবার নতুন করে পাঠানো হবে। এই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু পিএসসির আওতাধীন যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলোকে দীর্ঘায়িত করা, এবং রাজনৈতিক বিবেচনা, একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত থাকে। শুধুমাত্র রাজনৈতিক মতের কারণে আজকে সকল ধরনের চাকরির পরীক্ষা উত্তীর্ণ হওয়া সত্ত্বেও, এমনকি প্রশিক্ষণ শেষ হওয়া সত্ত্বেও কিন্তু আজকে চাকরি বাতিল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তার মানে আজকে যে ধরনের রাজনীতিকীকরণ ঘটছে, সরকারি চাকরি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদ্বেগ, এক ধরনের সংশয় ইতিমধ্যেই তৈরি হয়েছে, যে ভবিষ্যতে এই যে ইতিবাচক পরিবেশটি তৈরি করা হয়েছিল সেটি থাকবে কি থাকবে না, সেটি নিয়ে অবশ্যই এক ধরনের সংশয় সবার মধ্যে তৈরি হয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে বাস্তবতা আমাদের তৈরি হচ্ছে, ছেলেমেয়েরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিল, বিভিন্ন ইস্যু ভিত্তিক প্রত্যাশা ছিল, আজকে সেখান থেকে বাংলাদেশের সংবিধানকে বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে রিসেট বাটন, যেটি তাদের ঘোষিত কর্মসূচি, যেটির মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার, আমাদের মৌলিক অঙ্গীকার, এগুলোকে আজকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এবং যারা হয়তো বাংলাদেশের জনগণের কোনো ম্যান্ডেট যাদের কাছে নেই, বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই, এবং সবসময় জনগণের উপর চাপিয়ে দিয়েই সেটিকে এক ধরনের লেজিটিমেট করা, সেই প্রবণতাও কিন্তু আজকে আমরা
দেখতে পাচ্ছি। এক ধরনের জবরদখলকারী সরকার, অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার এবং জনগণের কাছে দায়বদ্ধতাহীন এক ধরনের সরকার ব্যবস্থা আজকে বাংলাদেশে কিন্তু চাপিয়ে দেওয়ার এক ধরনের হয়েছে। তো আমরা যেটি বাংলাদেশের সকল ছাত্র সমাজকে আহ্বান জানাবো যে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজ সবসময় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি দায়বদ্ধ ছিল। যখন সেটি সামরিক স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই হোক, সেটি অনির্বাচিত সরকারের বিরুদ্ধে লড়াই হোক, ছাত্র সমাজ সবসময় সচেতন এবং সক্রিয় ভূমিকা পালন করার চেষ্টা করেছে। তো আজকে যে বাংলাদেশের গণতান্ত্রিক যে অবস্থা, আজকে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার অধিকার কিভাবে কুক্ষিগত করা হয়েছে, রাষ্ট্রীয় নিষেধাজ্ঞার আওতায় কিভাবে নিয়ে আসা হচ্ছে, মৌলবাদী সংগঠনগুলোকে এক ধরনের লেজিটিমেসি প্রদান করা হচ্ছে, আর বাংলাদেশের জন্মের সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার মতো আজকে ঘটনা কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজের কাছে উন্মোচিত হচ্ছে। আজকে সংবাদপত্রের স্বাধীনতা, মত প্রকাশ করার স্বাধীনতা, সংগঠিত হওয়ার স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, বিভিন্ন যে মৌলিক মানবাধিকারগুলো রয়েছে সবকিছুকেই কিন্তু আজকে এই কুক্ষিগত করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের আজকে যে মৌলিক গলতটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে পর্যুদস্ত করা হয়েছে। অনির্বাচিত শাসকেরা বাংলাদেশের ক্ষমতা আজকে কুক্ষিগত করেছে এবং যারা মুক্তিযুদ্ধের যে আমাদের যে অর্জন রয়েছে সেই অর্জনকে ধূলিসাৎ করে দিয়ে এক ধরনের ভিন্ন ধরনের এক রাজনৈতিক বাতাবরণ তৈরি করার অপচেষ্টা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে। সে কারণে আজকে বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের এই গণতন্ত্রের দাবিতে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিষ্ঠা করার দাবিতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণ যে সংগ্রাম আমাদের চলমান রয়েছে, সেই সংগ্রামকে আরো ঐক্যবদ্ধ করার স্বার্থে বাংলাদেশের ছাত্র সমাজ যেন নতুন করে ঐক্যবদ্ধ হয়, তাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে যদি তারা উন্মুক্তভাবে আলাপ আলোচনা করে এবং সেটির মাধ্যমে আগামী দিনে এই একটি গ্রহণযোগ্য সমাধানের পথ, যেই সমাধানের মাধ্যমে আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারবো, যেই সমাধানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের অঙ্গীকার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করতে পারবো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা আমরা বিনির্মাণ করতে পারবো, সে ব্যাপারে বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা সচেতন হওয়ার জন্য আহ্বান জানাই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রিসেট বাটন নয়, রিস্টোর ডেমোক্রেসি, আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে পুনঃস্থাপিত করা, আমাদের সমাজে, আমাদের সংস্কৃতিতে, আমাদের চেতনায়, আমাদের মননে আমরা যেন সেই স্পিরিটটিকে ধারণ করতে পারি। বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আজকে আমাদের সেই আহ্বানটি আমরা আমাদের থাকবে। এবং বাংলাদেশ ছাত্রলীগ আবারও শিক্ষার্থীদের সঙ্গে আমরা যে বিষয়টি শেয়ার করতে চাই, আজকে এই শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আগামী দিনে যেন আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারি, বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যে ভূমিকা পালন করার চেষ্টা করবে। শিক্ষার্থীরাই বাংলাদেশ ছাত্রলীগকে আগামী দিনের পথ দেখাবে এবং আমাদের অতীতের ভুল ত্রুটি, বিচ্যুতি, সীমাবদ্ধতা নিয়ে যে শিক্ষার্থীদের মূল্যায়ন রয়েছে, আমাদের নিজস্ব মূল্যায়ন রয়েছে, সেটির আলোকে আমরা আমাদের কর্মপন্থা চলমান রাখবো এবং একই সঙ্গে আমরা দৃঢ় প্রত্যয়ের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমাদের যে একটি সংগঠন হিসেবে তরুণদের ইচ্ছা, তরুণদের প্রত্যাশা, তরুণদের দাবিদার প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন হিসেবে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও শিক্ষার্থীদের সবচেয়ে বড় যেটি প্রয়োজন, বাংলাদেশের নাগরিকদের মর্যাদা নিশ্চিত করার জন্য সবচেয়ে যেটি প্রয়োজন, সেই গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা, কুক্ষিগত গণতন্ত্রকে মুক্ত করা, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করা, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য যে আমাদের যে সংগ্রাম রয়েছে, সেই সংগ্রামকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং অবশ্যই আমাদের এই সংগ্রামে যতই বাধাবিঘ্ন আসুক, যতই প্রতিকূলতা আসুক এবং যতই নির্যাতন, নিষ্পেষণ, স্টিম রোলার চাপিয়ে দেওয়া হোক, আমরা বিশ্বাস করি যে আমরা অবশ্যই সফল হবো, আমরা অবশ্যই বিজয়ী হব এবং কোনো কিছু দিয়েই কোনো অপশক্তি আমাদের এই লড়াইকে, আমাদের সংগ্রামকে, আমাদের শান্তিপূর্ণ স্পিরিটকে পরাজিত করার সক্ষমতা রাখে বলে আমরা মনে করি না। আজকে আবারও দীর্ঘ সময় ধরে যারা শুনছেন এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং সমস্যা নেই, আজকে মোটা দাগে আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন ধরনের জিজ্ঞাসা, সেটির আলোকে এবং আমাদের যেসব সীমাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে মূল্যায়ন করার চেষ্টা এবং আগামী দিনে বাংলাদেশ নিয়ে আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীদের শিক্ষা, প্রযুক্তি, কর্মসংস্থান নিয়ে আমাদের যে ভাবনাটি রয়েছে সেটি শেয়ার করার জন্য আজকে এই সুযোগটি বেছে নেয়। এবং যেহেতু বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় গণতন্ত্র অনেক বেশি সংকুচিত, গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে, এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আগামী দিনের জন্য শিক্ষার্থীদের মতামত আরো বেশি শেয়ার করা যায়, বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে, সেটি শিক্ষা হোক, প্রযুক্তি হোক, কর্মসংস্থান হোক, গণতান্ত্রিক ছাত্র রাজনীতি তৈরি করা হোক, মুক্তিযুদ্ধের অঙ্গীকার হোক, মত প্রকাশ, বাক স্বাধীনতার বিষয় হোক, কিংবা আমাদের
প্রত্যাশিত আগামীর বাংলাদেশ নিয়ে শিক্ষার্থীদের ভাবনাও, সেটি নিয়ে উন্মুক্তভাবে আলাপ আলোচনা করার জন্য এই পরিষদটিতে আমি আবারও শিক্ষার্থীদের সঙ্গে এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে কথা বলতে চাই, শিক্ষার্থীদের সঙ্গে মতামত শেয়ার করতে চাই, শিক্ষার্থীদের প্রশ্ন উদ্বেগ সংশয় থাকলে সেটিকে এখান থেকে আলাপ আলোচনা করতে চাই। তো আজকে প্রথম দিনে আপনাদের দীর্ঘ সময় ধরে শোনার জন্য সবাইকে আবারও আহ্বান জানাই, শিক্ষার্থীদের প্রতি স্যালুট, শিক্ষার্থীদের প্রতি অভিবাদন, অভিনন্দন এবং সালাম, সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে আজকের এই লাইভটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের ছাত্র সমাজের জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।